মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। প্রত্যেকটা মানুষের জীবন যেমন আলাদা, ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের জীবন গল্পটাও আলাদা। জীবনের শুরু আর শেষের কোনো মিল থাকে না। আমরা জীবনে সবাই পাই, তারপরে একটা না পাওয়ার থেকে যাই হৃদয়ের এক কোণে। ঠিক এমন একটি গল্প পাঠিয়েছেন কোনো এক আপু। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। একটা ছেলের সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল। ওর বাড়ি ছিল আমার মামা বাড়ির পাশে। তাই মামা বাড়িতে গিয়ে ওর সাথে আমার পরিচয়। ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন আমি অনেক ছোট ছিলাম, লজ্জার কারণে কথা বলতে পারতাম না। তাই আমাদের মধ্যে SMS এর মাধ্যমে কথা হতো। এভাবে 1 বছর কেটে গেল। 1 বছর আমরা SMS এর মধ্যেই কথা বললাম। একদিন হঠাৎ ও আমার সাথে বায়না ধরলো দেখা করার জন্য। আমি প্রথমে নার্ভাস ছিলাম, ভয় পেয়েছিলাম, আমি রাজি ছিলাম না। কিন্তু ওর জোরাজুরিতে আমি রাজি হতে বাধ্য হই। আমি দেখা করতে যাই। ওদিকে একজন লোক দেখে ফেলে। সে দেখে সবকিছু বাড়িতে গিয়ে বলে দেয়। জীবনে প্রথম দেখা করলাম আর প্রথম দিনই ধরা খেয়ে যাই। আমি বাড়িতে আসার পর আমাকে বাড়ি থেকে কিচ্ছু বলে না, তবে 7 দিনের মধ্যে কোনো যাচাই বাছাই না করে একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। ছেলেটা ইতালি থাকতো। বিয়ের কিছুদিন পরে ছেলেটা চলে যায়। যাওয়ার সময় বলে যায় পাসপোর্ট ভিসা সবকিছু হলে আমাকেও ইতালি নিয়ে যাবে। তবে বিয়ের কয়েকদিন পরে আমার বাড়ি থেকে জানতে পারে যে ছেলেটার ক্যারেক্টার ভালো না, ছেলেটার অনেক মেয়ের সাথে সম্পর্ক। তখন আমার মা কান্নাকাটি শুরু করে দেয়। আমাকে নাকি ওখানে রাখবে না। ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার বয়স তখন আমার হয়নি। যখন বিয়ে হয়েছিল তখনও বলতে পারিনি যে ওই ছেলেকে বিয়ে করবো না। এমনকি যখন নিয়ে আসতেছিল তখনও বলতে পারিনি যে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। তারপর আমার মা ওই ছেলের কাছ থেকে আমাকে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর সব দোষ আমারই হয়। বাড়ির সবাই বলতে থাকে তুই যদি এত অল্প বয়সে প্রেম না করতি তাহলে তো আমরা বিয়ে দিতাম না, আর এমনটাও হতো না। যাই হোক, আমি আবার স্কুলে ভর্তি হই। এভাবে 2 বছর কেটে যায়। এতদিনে সে আমার প্রথম প্রেমিক, যার সাথে আমার দেখা করার কারণে বিয়ে হয়ে গেল। সেই ছেলেটা বিদেশে চলে গেছে। ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এই 2 বছরের মধ্যে আমিও কারোর সম্পর্কে জড়াইনি, এমনকি ও কারোর সম্পর্কে জড়ায়নি। জীবনের প্রথম দুজনেই ভালোবেসেছিলাম, তো তাই কেউ কাউকে মন থেকে সরাতে পারিনি। 2 বছর পর ওর সাথে আমার আবার কথা হয়। যোগাযোগ হওয়ার পর ও ওদের বাড়িতে বলে বিয়ের কথা। আমার বাড়িতেও বলি। ওদের বাড়ি থেকে রাজি হয়, তবে আমাদের বাড়ি থেকে মোটেও রাজি হয় না। আমি অনেক বুঝিয়েছি কিন্তু লাভ হয়নি। তারপর আমরা দুজনে পালিয়ে বিয়ে করি। যেহেতু বিদেশে ছিল তাই আমরা মোবাইল ফোনের মধ্যেই বিয়ে করি। তখন ফার্স্ট করোনা, তাই ও আসতে পারেনি। আর হ্যাঁ, আমার বাড়ি থেকে ওকে না মানার কারণ হচ্ছে ওরা আমাদের থেকে একটু গরিব আর ও একটু কালো। এই জন্য আমার পরিবার কিছুতেই মানতে চায় না। আমাদের সম্পর্ক নিয়ে সবাই হাসাহাসি করতো, কিন্তু আমার ওকেই ভালো লাগতো। ওই আমার সবকিছু মনে হতো। ওকে স্যার আমি কিচ্ছু বুঝতাম না। অনেকটা বোঝানোর পরেও যখন আমি আমার পরিবারকে মানাতে পারলাম না, তখন আমি 25টা ঘুমের ট্যাবলেট একবারে খেয়ে নিলাম আর ওকে একটা SMS দেই। আমি আমার পরিবারকে বোঝাতে পারলাম না। ও SMSটা দেখেছিল আর কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটাও জেনেছিল, কারণ ওর বাড়ি ছিল আমার আত্মীয় বাড়ির পাশেই। তারপর আমার 2 ভাই আমাকে ঢাকা মেডিকেল হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসি। ঠিকঠাক হাঁটতে পারি না। ঠিক সেই সময় একটা ছেলে আমাকে দেখতে আসে আর পছন্দ করে। আমার সবকিছু জানার পরেও আমাকে বিয়ে করতে চায় আর আমাদের বাড়ির সবাই রাজিও হয়ে যায়। তখন আমি কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। যেহেতু বিদেশে ছিল তাই আমাকে একাই পালাতে হয়েছিল। পালিয়ে যাই এক ফ্রেন্ডের বাসায়। ও শুধু ফোনে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। সেখানে যাওয়ার পর কয়েকদিন ভালোই কাটে, তবে কয়েকদিন পর আমার ফ্রেন্ডের বাসা থেকে চাপ আসে। পরে আমি সেখানে থাকতে পারি না। আমি বাড়িতে ফোন করি আর বাড়ি থেকে বলে আমরা সবকিছু মেনে নেব, তুই চলে আয়। তারপর আমি বাড়িতে আসি। তবে বাড়িতে আসার পর তারা সব ভুলে যায়। উল্টো আমাকে বোঝাতে থাকে ওই ছেলেকে বিয়ে করার জন্য। ওই ছেলেটাও আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে। তারপর আমাদের বাড়ির মানুষ ওদের বাড়িতে যায়। তারপর বিয়েটাও ফিক্সড হয়ে যায়। তখন আমি কোনো উপায় না পেয়ে আবার বাড়ি থেকে পালাই। আমি পরিবারকে অনেক ভালোবাসতাম, কিন্তু কিছু করার ছিল না। আমি যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে বিয়ে করেছি, তাকে ছাড়া আমি দুনিয়ার কিচ্ছু চাই না। তারপর 2 বছর আমি আর বাড়িতে আসি না। 2 বছর আমি আমার কলেজেই থেকে যাই। ওদের বাড়ি থেকেও খুব সাপোর্ট করতো, তবে পুলিশি ঝামেলা হওয়ার পর থেকে ওদের বাড়ি থেকে তেমন একটা সাপোর্ট করতো না। তবে ও সবসময় আমার পাশে ছিল, সব সময় আমাকে সাপোর্ট করতো। অন্যদিকে আমার বাবা মা কষ্ট পেতে লাগলো। 3 ভাইয়ের মধ্যে একমাত্র বোন আমি। অনেক আদরে ছিলাম। তারপর আমার মা আমাকে নিয়ে আসলো, আমিও আসলাম। আমার মা যখন বুঝতে পারলো যে কোনোভাবে ওর থেকে আমাকে আলাদা করা যাচ্ছে না, তখন শুরু করলো ব্ল্যাক ম্যাজিক করা। আস্তে আস্তে ওর প্রতি আমার বিরক্তি আসতে লাগলো। আমরা তখন ঝগড়া করা শুরু করলাম। পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতাম। সবসময় ভুল না থাকলে ভুল ধরে বসে থাকতাম। ও এগুলো বুঝতে পেরে বিদেশ থেকে চলে আসলো। ও যখন আসলো তখন আমার HSC এক্সামের কারণে আমি বাড়িতে আসতে পারলাম না। তাই কলেজের পাশে একটা বাসা নিয়ে আমরা দুজনে থাকতে লাগলাম। একসাথে থাকলে আমাদের কোনো ঝগড়া লাগতো না, তবে দূরে গেলেই আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতাম। আবার একসাথে হলেই সব কিছু ভুলে যেতাম। এদিকে আমার বাড়ি থেকে আরো ব্ল্যাক ম্যাজিক করতে লাগলো। আস্তে আস্তে ওর প্রতি আমার অনেকটা বিরক্তি চলে আসলো। তারপর আমরা 1 মাস ওখানে থাকার পর একবারে আমি বাড়িতে চলে আসলাম। ও ওর বাড়িতে চলে গেল। তখন আমাদের মধ্যে প্রচুর ঝগড়া। ও ওদের বাড়ি আমাকে নিল না। ও বলল আমি নাকি ওদের ছোট বাড়িতে থাকতে পারবো না, তাই আমাদের বাড়িতে রাখলো। আর এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় ভুল। আমি বাড়িতে চলে আসার পর আমার বাড়ির মানুষ অনেক আজেবাজে কথা বলতে লাগলো ওর নামে। আমিও ওর উপর রেগেছিলাম, তবে কিছুদিনের মধ্যে জানতে পারলাম আমি প্রেগনেন্ট। তারপর থেকে আমরা দুজন অনেক খুশি হয়েছিলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক বকা দিতে লাগলো, অনেক কথা বলতে লাগলো। আমি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায় না, অনেক কিছু বলতে লাগলো। এদিকে আমি তাদের কথায় কান দিতে লাগলাম। আমি সারাদিন ওর ফোনের অপেক্ষায় থাকতাম, কিন্তু ও আমার একটা বারো খোঁজ নিত না, উল্টো আমাকে আরো ব্লক করে রাখতো। তারপর আমি ওর উপর রেগে গিয়ে বাড়িতে বললাম আমি খুশি নেই, আমি ভালো নেই, আমরা অনেক অশান্তিতে আছি। তখন ফ্যামিলি আমাকে না বুঝিয়ে উল্টো
উল্টো আর ওর উপর রাগিয়ে তুলতে লাগলো। ওদিকে ও সবসময় আমাকে বলতো ডিভোর্স দিয়ে দিতে, আর বলতো আমার টাকা নেই তাই ডিভোর্স দেই না, টাকা থাকলে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম। তারপর আমার বাচ্চা হওয়ার 9 দিন আগে সত্যি আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম, আর ফ্যামিলির কথা মতো রাজি হয়ে গেলাম। যেখানে বিয়ে দিবে তার সাথে কথা বলতে শুরু করলাম ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আর আমার শুধু তখন এটা মনে হতো যার জন্য আমি এত কিছু করলাম, এত যুদ্ধ করলাম, সেই মানুষটা আমাকে কি করে অবহেলা করে, সেই মানুষটা কি করে আমার খোঁজ নেয় না, সেই মানুষটা কি করে পরিবর্তন হয়ে গেল। অন্যদিকে আমার পরিবার সবসময় রেডি থাকতো আমাকে টাকাওয়ালা একটা ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, আর ওই ছেলেটা সবকিছু জানার পরও আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল। যাই হোক, আমি ডিভোর্স দেওয়ার পর ও অনেকটা পাগলামি করে, ওর সাথে অভিমান করে আমি বাবা মার সব কথায় রাজি হয়ে যাই, আর আমার বিয়েও ঠিক হয়ে যায়। এদিকে ও আমাকে আবার ইমপ্রেস করে ফেলে, ওর সাথে আমি আবার কথা বলতে থাকি। ওদিকে আবার সেই বাবা মায়ের পছন্দের ছেলেটা মানতে রাজি না, সে আমাকে বিয়ে করে ছাড়বে। ও আমার বাবা মাকে ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ আমার 2 ভাই বিদেশে ওর কাছেই থাকে। আমার বাবা মা যদি তার কথা না শুনে তাহলে আমার 2 ভাইকে ও দেশে পাঠিয়ে দিবে, আর দেশে পাঠিয়ে দিলে